আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ আঘাত এনেছে বাংলাদেশ উপকূলে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বইছে। এটি আগামী ৩-৪ ঘন্টার মধ্যে মোংলা হয়ে খেপুপাড়া অতিক্রম করতে পারে। বিভিন্ন স্থানে ডুবে গেছে দোকানপাট সহ ঘরবাড়ি। পটুয়াখালীতে মারা গেছে একজন। বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল রুটে বিমান চলাচল সহ অভ্যন্তরীণ নৌ চলাচলও। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। দমকা বাতাসে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র আর আছড়ে পড়ছে ঢেউ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। এছাড়া পানিতে কাওয়ারচর এলাকা 5 থেকে 7 ফুট পানিতে প্লাবিত হয়। এ সময় ফুফু ও বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে নোয়াখালীর হাতিয়ায় পানিতে ডুবে গেছে দোকানপাট, ভেঙে গেছে ঘরবাড়ি ও গাছপালা। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। বাতাসের সাথে সাথে যেভাবে জোয়ারের তীব্রতা বেড়েছে, এই অবস্থায় দোকানপাটগুলো না থাকার আশঙ্কা বেশি। জনমনে খুব আতঙ্ক বিরাজ করতেছে। বরানোর সাথে সাথে বাতাসও বাড়ি গেছে, ঢেউও বাড়ি গেছে। গাড়ি আমাদের দোকানপাট আসছিল, এগুলো কিছু দেখতে পাচ্ছি না, সব আমরা নিয়ে যাচ্ছি। এদিকে বাগেরহাট সহ সুন্দরবনের বিভিন্ন স্থান পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ। মোংলায় নদীর তীব্র স্রোতে ডুবে গেছে যাত্রীবাহী ট্রলার। অন্যদিকে বরগুনার পাথরঘাটায় বাঁধ উপচে ঢুকে পড়েছে নদীর পানি। সমস্যাতে এই বন্যায় এখন আমরা সকল মানুষজন ভাসিয়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। ট্রলার ওই একটা ডুবছে। এবারে বিভিন্ন কায়দায় ট্রলার পাড়া দেওয়ার কোনো জায়গা নাই, সম্পূর্ণ অবদার সমস্ত পানি উঠে গেছে। দুয়ার বাবা সব লই গেছে, ওই পড়িয়ে গেছে। মা স্বামী নাই, মাইয়ে নাই, পোলা নাই। ছাগল পাড়ি মানুষ বাড়ি জানিয়ে বর্গা হেওয়ার গোড়াইছে, কেমন থাকবো কি হরমু। হঠাৎ করে এমন আবহাওয়া খারাপ হয়েছে, আমাদের অঞ্চলের সব তলায় গেছে। সাতক্ষীরায় ডুবে গেছে বিভিন্ন রাস্তা। নদীর বাঁধ ভাঙা ঠেকাতে চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। রেমালের উত্তেজনাকর পরিস্থিতিতে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা। এছাড়া কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ করা হয়েছে চট্টগ্রাম সহ বরিশাল বিমানবন্দরও। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে 2 থেকে 2.5 ফুট উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদ সংকেত থাকায় বরিশাল, পটুয়াখালী সহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বন্ধ ঘোষণা হয়েছে নৌযান চলাচল। এদিকে ভোলা, পিরোজপুর সহ কুয়াকাটায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, থেমে থেমে পড়ছে বৃষ্টি। উপকূলের মানুষদের নিরাপদে সরে আসতে মাইকিং করা সহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মৌসুমী রহমান, আরটিভি। দর্শক, পটুয়াখালী কুয়াকাটা রয়েছেন আমাদের সহকর্মী কাজী সাইদ যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাইদ একটু জানাবেন যে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ ফাহমিদা, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে এখন কিন্তু বৃষ্টি রয়েছে আর প্রচন্ড বাতাস কিন্তু বইছে। আর আমি কিন্তু দাঁড়িয়েছি একটি দোকানের আড়ালে, অর্থাৎ এখানে কিন্তু একটু বাতাস কম, কিন্তু আসলে পর্যাপ্ত বাতাস রয়েছে। আর এই প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কিন্তু আজ বিকেল নাগাদ কিন্তু আসলে শুরু হয়েছে, যার কারণে কিন্তু টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং মহিপুর থানা পুলিশ কিন্তু এই কুয়াকাটার বাসিন্দাদের কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে। আর যারা বেড়িবাঁধের বাহির পাশে বসবাস করে তারা কিন্তু আসলে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে রওনা হবে বলে আমরা কিছুটা নিশ্চিত হয়েছি। আর আপনি জানেন যে আসলে এই বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে তাদের জন্য কিন্তু কুয়াকাটা আবাসিক হোটেলগুলো খুলে রাখা হয়েছে, তারা আসলে নিরাপদ আশ্রয় নিতে পারবে। আর এখনকার পরিস্থিতি যদি বলি আমি, এখন কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো বাতাস বইছে। আর বাতাসের বেগটা কিন্তু বিকেলের থেকে এখন কিন্তু আসলে একটু বেশি রয়েছে, আর যার কারণে কিন্তু একটু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে বিশেষ করে কলাপাড়া উপজেলার লালুয়াতে এবং নিজামপুরে 2টি বেড়িবাঁধ অরক্ষিত রয়েছে। এই বেড়িবাঁধ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে কিন্তু বোন এবং ফুপুকে রক্ষা করতে গিয়ে লতাচাপড়ি দুলাশার ইউনিয়নের
শরীফ 24 নামের একটি যুবক কিন্তু মারা গিয়েছে। আর এছাড়া কিন্তু আসলে এখন পর্যন্ত কিছু হয়নি। আর যেটি বলেছেন আসলে গতকাল রাত 3টা থেকে আজকে এখন পর্যন্ত যে থেমে থেমে ভারী এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, এ কারণে কিন্তু নিম্ন অঞ্চল কিন্তু আসলে তলিয়ে গেছে। বহু বাড়িঘরও কিন্তু আসলে পানির নিচে তলিয়ে রয়েছে। এছাড়া সমুদ্রের কিন্তু এখন ভাটা অর্থাৎ বড় জোয়ার হয়নি, যার কারণে কিন্তু ঢেউয়ের তীব্রতা একটু কম। যেটা দুপুরের খবরে বলছিলাম যে প্রচন্ড ঢেউ ছিল, তবে রাতের জোয়ারে যে ঢেউয়ের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়ে কিন্তু আসলে আতঙ্কিত হয়ে সৈকতের আশেপাশে দোকানগুলো রয়েছে তারা কিন্তু। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমাল ঘিরে ভোলার পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। ঘূর্ণিঝড়ে ভোলায় কত সংখ্যক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং তারা কি পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাচ্ছে কিনা জানাবেন। ফারিয়া, আপনি যেটা জানতে চেয়েছেন যে আমি এই মুহূর্তে ভোলা মেঘনা পাড়ের উপজেলাগুলির 36 নং ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাইকেল শেল্টার সেই জায়গাটিতে অবস্থান করছি, যেখানে সাইকেল শেল্টার হিসাবে এখানে এই জায়গায় স্কুল কর্তৃপক্ষ একটি খুলে দিয়েছে। এখানে নিচের তালায় এখানে গরু মহিষ এখানে এনে গরু ছাগল মানুষের এনে রাখা হয়েছে এবং দোতলায়ও মানুষের জন্য থাকার জন্য ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এই ধনিয়ার মেঘনা পাড়ের অপর পাড়ে সেখানে রয়েছে ভোলার মাঝের চর। সেই মাঝের চরে কাচিয়া মাঝের চরে সেখানে আশ্রয় কেন্দ্র অনেকে আশ্রয় নিয়েছে এবং সেখানে খাবার দেওয়া হয়েছে, কিন্তু এই ধনিয়া মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো খাবার পৌঁছায় নাই। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর বিশেষ জানিয়েছেন তারা এখানে খাবার প্রেরণের জন্য ব্যবস্থা রেখেছেন, মানুষজন এখানে আসবেন তখন তারা নিয়ে আসবেন। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে ভোলার মনপুরা উপজেলার একটি কলাতলি এলাকায় একটি পুরানো বেরি বাঁধ যেটা ধসে গেছে, সেখানে পানি প্রবেশ করছে। এছাড়া চরপেশনের পাতিলা এলাকাতে 7 ফুট পানি হয়েছে বলে সেখানকার ইউপি চেয়ারম্যান আমাদেরকে নিশ্চিত করেছেন এবং সেই এলাকাটিতে তারা বলেছে সরকারের জন্য পানি সেখানে বৃদ্ধি পেয়েছে। আমি কিন্তু এই আশ্রয় কেন্দ্রের যারা এখানে অবস্থান করছে কক্ষে তাদের একটু যদি দেখাই, এখানে কয়েকজন বৃদ্ধ লোক অবস্থান করছেন আর তাকে আমরা দেখি যে তিনি এই আশ্রয় কেন্দ্রে তিনি এখন অবস্থান করছে। আশ্রয় কেন্দ্রে কয়েকটি রুম রয়েছে, সেখানে অনেকেই বিকাল নাগাদ এসেছিলেন। আবার যখন ভাটা হয় তখন কিন্তু পানি যখন একটু কমে আসে তখন কিন্তু এখানকার অনেকে আবার বাড়ি চলে যায়। রাতের জোয়ারে এখানে কি ভয়াবহ হতে পারে তা নিয়ে এখানকার মানুষ আতঙ্কিত রয়েছে, কারণ এর পাশেই কিন্তু রয়েছে বাঁধ। সেই বাঁধটিও কিন্তু একটি ঝুঁকিপূর্ণ মতো অবস্থা, কারণ সেখানে আসতে পড়ছে ঢেউ। আমরা এরকম অবস্থায় দেখি সাবসপুর একটি পর্যটন কেন্দ্র পাশে রয়েছে, সেটি কিন্তু তলিয়ে রয়েছে এই পানিতে। তো মেঘনার পানি কতটা ভয়াবহ হচ্ছে কিন্তু আমরা এখানে জানলার দিয়েও দেখা যায় যে আসছে বাতাসের কতটা দৌড় এখানে রয়েছে। ভোলার বিভিন্ন অঞ্চলে চরে 21টি চরে কিন্তু সেই রকম একটি আতঙ্ক বিরাজ করছে। মধ্যরাতের যে জোয়ার আসবে সেই জোয়ারে কি পরিমাণ হতে পারে তার উপরে নিরূপণ হবে এখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে। ফারিয়া, এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের খবর সংগ্রহতে আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাতক্ষীরায়। আমরা একটু তার কাছ থেকে শুনবো সেখানকার পরিস্থিতি কেমন। রামকৃষ্ণ, রেমালে আঘাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরায় উপকূল এলাকার অবস্থা কি দেখছেন? সেখানে বাঁধ ভেঙে যাওয়া সহ বিভিন্ন খবরাখবর আমাদের কাছে রয়েছে ইতিমধ্যে। তো নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, অ্যাকচুয়ালি ঘূর্ণিঝড় রিমেলের বিরূপ পড়েছে সাতক্ষীরার উপকূলীয় জনপদে। আমি এখনই আছি সুন্দরবন সংলগ্ন এক জনপদ নীলডুমুর খেয়াঘাট। আপনি দেখতেই পাচ্ছেন পাশে এই খোলপটীয় নদী, বিশেষ করে সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত খোলপটীয় কপোতাক্ষ আরপানিছিয়া মালঞ্চ এবং চূড়া নদী যাদের রুদ্র রূপ ধারণ করেছে। কিছুক্ষণ আগে কথা বলছিলাম সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে রাতের জোয়ারে যে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো আজ দুপুরের জোয়ারে অনেক জায়গায় উঠছে, পানি ঢুকে পড়েছে গাবুরা বিভিন্ন পয়েন্টে, এবং এলাকার মানুষ তারা স্বেচ্ছাশ্রমে এই বাঁধ বেঁধে তাদের বসত বাড়ি রক্ষা করে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর আশঙ্কা, রাতের জোয়ারে যদি জলোচ্ছ্বাস হয় তাহলে হয়তোবা এই পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো হয়তো বিভিন্ন জায়গায় হয়তো পানি লোকালয়ে ঢুকতে পারে এবং কোথাও না কোথাও বাঁধ ভেঙে যেতে পারে। সবকিছু নির্ভর করছে জলোচ্ছ্বাসের তীব্রতা, এবং এখন চলছে পূর্ণিমা তিথি, ভরা কাটাল। রাতের জোয়ারের যদি জলোচ্ছ্বাস 5 থেকে 7 ফুট কি 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয় দেখা যায়, তাহলে হয়তো সাতক্ষীরার এই উপকূলীয় জনপদে ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে।
যেমনটি আমাদের ঘূর্ণিঝড় আয়লা, আমপান এবং ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সমিদা, ধন্যবাদ আপনাকে। এদিকে বঙ্গোপসাগরে অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র রাত 10টার মধ্যে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্ষয়ক্ষতি কমাতে 8 লাখেরও বেশি উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঘূর্ণিঝড় পরবর্তী নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। খান আনামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সময় যতই গড়াচ্ছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র ততই এগিয়ে আসছে উপকূলের দিকে। অনেক জেলায় এরই মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে, বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। আবহাওয়া অফিস বেলা 3টায় যে বিশেষ বার্তা দিয়েছে তাতে বলা হয়েছে রাত 10টার মধ্যেই রেমাল খেপুপাড়া উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। ছুটি বাতিল করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের। দুর্যোগ প্রতিমন্ত্রী 8 লাখের বেশি মানুষের আশ্রয় কেন্দ্রে যাওয়ার তথ্য জানিয়েছেন। এই দুর্যোগকে মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ অঞ্চলে আমাদের সমস্ত খাবার এবং উপকরণ পৌঁছে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সজাগ রয়েছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বলেছেন, কন্ট্রোল রুম চালুর পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়কালীন কিংবা পরবর্তী সময় লুটপাট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছেন তাৎক্ষণিকভাবে, কিন্তু তার পরবর্তীভাবে জায়গায় যাতে এই চুরি ডাকাতিগুলি না হয় তার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ, আমাদের র্যাব প্রস্তুত রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করেছে। উপকূলীয় 3 বিভাগের সকল কর্মকর্তার ছুটি বাতিল করেছে সংস্থাটি। উপকূল অঞ্চলীয় সকল অফিসারের ছুটি বাতিল করেছি। উপকূলীয় অঞ্চলে যেখানে যেখানে আমাদের অফিসার শর্টেজ আছে সেই অফিসারগুলোকে আমরা অন্যান্য ডিভিশন থেকে নিয়ে আপাতত কাজ করার জন্য, জনগণের সাথে কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। খান আলামিন, RTV, ঢাকা। দর্শক, বরিশাল উপকূলীয় পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল উপকূলীয় এলাকায় কি প্রভাব পড়েছে এর মধ্যে? এছাড়া নৌ ও বিমান চলাচল বন্ধ থাকার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, প্রথমেই বলে রাখি আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল নৌ পল্টন এলাকায়। এখানে কিন্তু সকাল থেকেই বরিশাল অভ্যন্তরীণ রুট এবং বরিশাল ঢাকা নৌ রুটের যে জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল বন্ধ করে দিয়েছে বরিশাল BIWT এর কর্মকর্তারা। এছাড়াও কিন্তু এখানে বরিশালের যে কোস্টগার্ড রয়েছে, বরিশাল CPP রেড ক্রিসেন্ট যারা রয়েছে তারা কিন্তু এখানে সকাল থেকে মাইক অ্যানাউন্স করছে এবং সচেতনমূলক তারা আহ্বান জানাচ্ছে যে যারা রয়েছে এবং নদীর তীরবর্তী যারা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যেই আশ্রয় কেন্দ্রে স্থান নেয়। আমি ইতিমধ্যে কথা বলেছিলাম বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই 541টি যে আশ্রয়ন প্রকল্প তারা খুলে দেওয়া হয়েছে। সেই আশ্রয়ন প্রকল্প ইতিমধ্যেই প্রায় 13,000 প্লাস যে নদী তীরবর্তী যে এলাকায় অসহায় মানুষগুলো রয়েছে তারা কিন্তু সেখানে আশ্রয় নিয়েছে এবং গবাদি যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে আশ্রয় নিয়েছে। এছাড়াও সেখানে শুকনো খাবার এবং নগদ অর্থ এবং বিশুদ্ধ পানি সেই ব্যবস্থা করা হয়েছে বরিশাল যে জেলা প্রশাসন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনাকে একটু জানাতে চাই, ইতিমধ্যেই সরকারি তালিকা অনুযায়ী এখন পর্যন্ত যে পানি উঠেছে সেটি ঝুঁকির মধ্যে না থাকলেও সাধারণ মানুষের কাছে কিন্তু ইতিমধ্যে ঝুঁকি হয়েছে দুপুর 2টোর পরপরই। আপনাকে একটু দেখাতে চাই, আমি এখন যেখানে দাঁড়িয়েছি কীর্তনখোলার পানি কিন্তু এ থেকে অনেক প্রায় 3 থেকে 4 ফুট আরো নিচে থাকে, কিন্তু এখন কিন্তু প্রায় 3 থেকে 4 ফুট উপরে উঠে সাধারণ মানুষের যে ঘরবাড়ি সেগুলো কিন্তু ডুবে গিয়েছে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন আমি যেখানটিতে দাঁড়িয়েছি সেখানেও কিন্তু পানি উঠে পল্টনের পাশেই যেই মূল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু একদমই ডুবে আছে। তো সুতরাং আপনাকে বোঝা যাচ্ছে যে পানি কিন্তু সাধারণ মানুষের কাছে বিপদ সীমার মধ্যে রয়েছে, কিন্তু সরকারি হিসাবে এখনো পানি বিপদ সীমার মধ্যে নয়। আমরা যে তথ্যটি পেয়েছি পানি উন্নয়ন বোর্ড থেকে, তারা আমাদের জানিয়েছেন যে 1.68 মিলিমিটার পানি এখন মধ্যে উঠেছে, তবে বিপদ সীমা হচ্ছে যে 2.14। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত বরিশালের যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে আরো 9টি উপজেলা রয়েছে বরিশাল সদর সহ, প্রতিটি উপজেলার মধ্যে মেহেন্দিগঞ্জ, হিজলা এবং বাকেরগঞ্জ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তারা রয়েছেন, তারা সচেষ্ট রয়েছেন। সবশেষ তথ্য যেটি সেটা হচ্ছে যে রাত অবধি কিন্তু আরো ঝুঁকির সংখ্যা
বাড়বে। তাই এখনো যারা আশ্রয়ন প্রকল্পের আশ্রয়ন শেল্টারে যায়নি তাদের কিন্তু নেওয়া হচ্ছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ যারা রয়েছেন, কোস্টগার্ড যারা রয়েছেন তারা সহায়তা করছেন। তারা দ্রুত সময়ের মধ্যে আশ্রয়। ধন্যবাদ আপনাকে। এদিকে উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল সহ বিভিন্ন স্থানে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের 6 জেলায়। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে কলকাতা বিমানবন্দরের সব কার্যক্রম। এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ আরও 4 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সাগর 240 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। সেখানকার পরিস্থিতি জানবো কলকাতার সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। থেকে কিন্তু বৃষ্টি যেমন শুরু হয়েছে, আজ দিনভর কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু 12টা টিম এনডিএফআর এর পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জেলায় মোতায়েন করেছে, মূলত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। এবং পাশাপাশি কিন্তু এই মুহূর্তে ঝোড়ো হাওয়া এবং প্রবল বর্ষণ দীঘার সমুদ্র সৈকতে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু হয়েছে এবং ক্যানিং, কাকদ্বীপ কিন্তু উপকূলবর্তী এরিয়ায় কিন্তু বলাই হয়েছে যে সমুদ্র উপকূল এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে আসতে। সমুদ্রে যেমন গতকালই বলা হয়েছিল যে মৎস্যজীবীদের মাছ ধরতে যেন না যেতে দেওয়া হয়, সেটা যেমন নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে লাল সতর্কতা জারি হয়েছে। ইতিমধ্যে কিন্তু কলকাতায় এবং দক্ষিণ 24 পরগনা জেলায় এবং ক্যানিংয়ে, সুন্দরবন অঞ্চলের বেশ কিছু এরিয়াতে সব জায়গায় কিন্তু প্রবল ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু মূল যে ঝোড়ো হাওয়া বইবে সেটা কিন্তু রাত 11টার পরের দিকে। সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু রাজ্য প্রশাসন ইতিমধ্যে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আজ রাতের সন্ধ্যের পর থেকে কিন্তু কারেন্ট অফ থাকতে পারে সেমনটাও কিন্তু জানানো হয়েছে। সেই জন্য গতকালই বিপি গোপালিকা পশ্চিমবঙ্গ পুলিশের যিনি পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের যিনি মুখ্য সচিব, তিনি কিন্তু ইতিমধ্যে জেলায় জেলায় নির্দেশ বার্তা পাঠিয়েছেন। সেটা হচ্ছে জেনারেটরের ব্যবস্থা রাখতে, শুকনো খাবার, ত্রিপল সব কিছুর ব্যবস্থা রাখতে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সকলকে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। সেদিক থেকে কিন্তু একেবারে চরম সতর্কতায় কিন্তু রাজ্য প্রশাসন এই প্রস্তুতির মোকাবিলায় রয়েছে, এমনটাই খবর। ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হয়েছে। বিকেলে গণভবনে কোটালীপাড়া উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কেবল তারেক জিয়া নয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত সহ অন্যান্যদেরকেও দেশে ফেরত দিতে সাজা নিশ্চিত করা হবে। এর আগে কোটালীপাড়া উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসী যে সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে এখানে বিভিন্ন সময়, সেগুলির হাত থেকে মানুষ মুক্তি পাবে। এই অগ্নিসন্ত্রাসের হাত থেকে মুক্তি পাবে, বিভিন্ন হাত থেকে মুক্তি পাবে, আমাদের সাথে করতে হবে। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিবের খসড়া কপি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে তথ্যচিত্রটির খসড়া কপি অবলোকন করেন তিনি। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের বড় ভূমিকা রয়েছে। সেই বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। কলকাতায় মুজিব তথ্যচিত্রটির নির্মাণ হচ্ছে ফ্রেন্ডস অব বাংলাদেশ ও বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রযোজনায়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড তদন্তে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কাজ শুরু করেছে ঢাকার গোয়েন্দা দল। বিকেলে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল নিউ টাউনে সঞ্জীভা গার্ডেনে যে ফ্ল্যাটে এমপিকে হত্যা করা হয়েছে সেই ঘটনাস্থল পরিদর্শনে যায়। কলকাতায় অবস্থানকালে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ ও আজিমের খণ্ডিত দেহ যেসব জায়গায় ফেলা হয়েছে সেসব স্থানেও পরিদর্শনের কথা রয়েছে তদন্ত দলের। ফারুক হোসেনের রিপোর্ট।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার তদন্তে রোববার সকাল 11টায় কলকাতা পৌঁছান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বিমানবন্দরে তিনি জানান, ইন্টারপোলের মাধ্যমে আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনকে ধরতে কাজ করবেন তারা। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। পরে বাংলাদেশের তদন্ত দল নিউটাউনের 5 তারা হোটেল ওয়েস্টিন ও সেক্টর 5-এর একটি রেস্তোরাঁয় যান। পরে নিউটাউন থানায় গিয়ে 15 মিনিট বৈঠক করেন। এ সময় তদন্তের অগ্রগতি জানতে চাইলে কাজ চলছে বলে জানান। পরে নিউটাউনের যে ফ্ল্যাটে এমপি আনার খুন হন সে ফ্ল্যাট পরিদর্শনে যায় গোয়েন্দা দল। এ সময় পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলকাতা অবস্থানকালে বাংলাদেশি তদন্ত দলের দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার বাগজলাখাল পরিদর্শনের কথা রয়েছে। এমপি আনারকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে এ খালেই ফেলা হয় বলে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ফারুক হোসেন, RTV। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 সন্তানের আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আসমস জগলু হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন। গেল বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এই আইজিপি তার স্ত্রী, মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোক সহ 83টি দলিলের সম্পত্তি, 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। দুদক আইনজীবী খুরশিদ আলম খান আজ জানিয়েছেন, বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার বিষয়ে আদালত যে আদেশ দিয়েছিল তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নিরীহ সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সাংবাদিকতার নামে যাতে অপসাংবাদিকতার বিকাশ ঘটাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সে সঙ্গে ভুয়া সাংবাদিকরা যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি শিশু হত্যা, গণহত্যার সংবাদ কভার করতে গিয়ে গাজায় নিহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান। এর আগে পতাকা উত্তোলন ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম ও বিরোধী দলীয় নেতা GM কাদের উপস্থিত ছিলেন। সাংবাদিকতা বুঝে না, ধারে কাছেও নেই, এমন অনেকে এগুলোকে মফস্বলে গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে। কিছু কিছু অফিস আমারও আছে, সেখানেও এই উপদ্রবটা আছে। এরা সত্যিকারের জার্নালিস্ট না। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক থাকতে হবে। আসছে ঈদ যাত্রায় কোনো রকম ঝুঁকিপূর্ণ যাত্রা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বিঘ্নে ঈদ যাত্রা নিয়ে এক মত বিনিময় সভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে, জানিয়ে মালিক পক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। রাজপথে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার কথা জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অনুষ্ঠানে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। আমাদের জীবনের জন্য সেটি হলো খোলা ট্রাকে, পিকআপে অথবা বাসের ছাদে অথবা আপনার পণ্যবাহী গাড়িতে আমাদের যাত্রীরা উঠে বসেন। আমাদের মালিকদের যে একটা এদের প্রতি একটা নিয়ন্ত্রণ থাকার কথা, সেই নিয়ন্ত্রণটা কিন্তু যথাযথ যদি আমরা করতে পারি আর আমাদের এনফোর্সমেন্ট যদি যথাযথ করতে পারি, সবচেয়ে বেশি সচেতনতা লাগবে হলো আমাদের চালক ভাইরা। তারা কেন নেবেন এরকম একটা ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রায় যাত্রীদেরকে কেন তুলবেন, আর আমাদের যাত্রীরা কেন উঠবেন? হাইওয়েতে কোনো কর্মী ইজি বাইক, নসিবন, পরিবহন, ভুটভুটি এইগুলো উঠতে দেওয়া যাবে না, এটা চলবে না। যেগুলো আপনার সার্ভিস রোড আছে যেখানে, সেগুলো সার্ভিস রোডে চলবে। যেখানে সার্ভিস রোড নাই সেখানে যে পর্যন্ত তাদের ফিডার রোড আছে ফিডার রোডে তারা চলবে। এইটার উপরে একটু আপনাদের দায়িত্ব নিলে আমার মনে হয় দুর্ঘটনাটা অনেকটা কমে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর নিজামুল হক ভূঁইয়া বলেছেন, শিক্ষকদের কাছে চাওয়া হয় অনেক
কিন্তু তাদের বঞ্চিত করা হচ্ছে পদে পদে। এভাবে চলতে থাকলে মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসবে না। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মানববন্ধনে এসব কথা বলেন তিনি। অবিলম্বে পেনশন স্কিম বাতিল না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনির একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 670 জনে। প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া গ্রামের আরও বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। দেশটি জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মুখপাত্র সেরহান আক্তর পার্ক তিনি বলেন, সেখানকার পরিস্থিতি ভয়াবহ এবং এখনও ভূমিধস ঘটছে। পানি প্রবাহিত হওয়ায় সেখানকার প্রত্যেকের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনে শুরু হলো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে অংশ নেন অংশগ্রহণকারী 12টি দলের খেলোয়াড়, কর্মকর্তা ও টুর্নামেন্টের অফিসিয়ালরা। এরপর খেলা শুরুর আগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে। বাংলাদেশ পুলিশ, সাংস্কৃতিক দল এবং সরকারি শিশু পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে পারফর্ম করেন। তারা টুর্নামেন্টে অংশগ্রহণকারী 12টি দেশি সংস্কৃতি অত্যন্ত মনোহরভাবে ফুটিয়ে তোলেন। 3 জন ফাইনালের মাধ্যমে এই টুর্নামেন্ট শেষ হবে। পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এবারের আসরে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াকে 67-22 পয়েন্টের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এখন আপনি ফুটবল দেখেন, ক্রিকেট। দর্শক, আবারও জানাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের খবর। দর্শক, এবার পটুয়াখালীর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। মুফতি, পটুয়াখালীতে কি পরিমাণ মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে? এছাড়া দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন জানাবেন। তার প্রভাবে ইতিমধ্যে আমাদের বিকাল থেকে উপকূল এলাকায় প্রচন্ড দমকা বাতাস বইতে শুরু করেছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন ইতিমধ্যে উপকূলে যে সমস্ত লোকজন রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করেছেন এবং রেড ক্রিসেন্ট এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে তাদের উপকূলের লোকজনকে সরিয়ে আনার জন্য পাঠিয়েছেন এবং ট্রলারের মাধ্যমে কিছু কিছু লোকজন ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছে। তবে বেশিরভাগ লোকজনই আশ্রয় কেন্দ্রে আসতে অনীহা প্রকাশ করেছেন তাদের ঘর বাড়ি এবং সহায় সম্পত্তি রেখে। বারবার দুর্যোগ আসার কারণে এই লোকজনকে অনীহা প্রকাশ করছেন। তারা দুর্যোগের আশ্রয় নেওয়ার জন্য তারা আগ্রহী নয়। এদিকে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারা দুর্যোগ মোকাবেলার জন্য তারা সব ধরনের তাদের প্রস্তুতি রয়েছেন এবং তারা ইতিমধ্যে কন্ট্রোল রুম খুলেছেন, তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছেন। হারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।